আজকে আমরা আলোচনা করব সঠিক নিয়মে কিভাবে সহবাস করলে বাচ্চা ধারণের সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সঠিক নিয়মে সহবাস করাটা খুবই জরুরি, কারণ আমরা যদি না বুঝি যে কখন কিভাবে কোন সময় করলে ভালো, সেই জিনিসটা না বুঝলে তখন সম্ভাবনাটা কমে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারই নিয়ে আপনাদের সামনে আবার এসে বললাম। আজকে আমরা আলোচনা করব সঠিক নিয়মে কিভাবে সহবাস করলে বাচ্চা ধারণের সম্ভাবনা খুব বেশি থাকে। তাই সঠিক নিয়মে সহবাস করাটা খুবই জরুরি, কারণ আমরা যদি না বুঝি যে কখন কিভাবে কোন সময় করলে ভালো, সেই জিনিসটা না বুঝলে তখন সম্ভাবনাটা কমে যায়। তাই আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত আমাদের জানা দরকার আগে আমাদের সেক্সুয়াল পার্টগুলো। আপনারা দেখতে পারতেছেন, আপনাদের সামনে একটা ছবি দেখাচ্ছি। এখানে আমরা দেখার চেষ্টা করতেছি একটা মেয়ের জননাঙ্গ। সেখানে যদি আমরা দেখি, তার যে প্রথম এইখানে একটা ছিদ্র দেখা যাইতেছে, যেখান দিয়ে উপরে যে ছিদ্র যেখান দিয়ে সে প্রস্রাব করে, এবং তার নিচে একটা ছিদ্র রয়েছে যেটাকে বলে যোনি বলে, যেখানে আমাদের যে পেনিস যেটাকে প্রবেশ করায়, এবং এইখান দিয়ে বাচ্চা বের হইতেছে, এখান দিয়েই মিন্স হইতেছে, সাদা স্রাব হইতেছে, সব কিছু হইতেছে। তো এখানে দেখেন অনেক বড় একটা রাস্তা, যে রাস্তা পার করে আপনার শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলিত হতে হবে। প্রথম যে পার্টটা আপনারা দেখতে পারতেছেন, এইখানে হলো সেই পার্টটাকে বলে হলো যোনি পার্ট, এবং তার পরবর্তী যে পার্টটা সেটাকে বলে জরায়ু, যেখানে কিনা বাচ্চা ধারণ হবে, বাচ্চা থাকবে, এবং আপনার শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গেছে, একটা ফার্টিলাইজেশন হবে। এই জায়গাটা অতিক্রম করার জন্য অনেক বড় একটা লম্বা দূরত্ব পার করার লাগে। তো এই ক্ষেত্রে খুব সঠিক নিয়ম যদি আমরা ব্যবহার না করি, তাহলে সম্ভাবনা খুবই কমে যায়। তাই আমার আরেকটা ভিডিও আছে যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কোন কোন টাইম বা কোন কোন সময় করলে সম্ভাবনা বেশি থাকে। তো দেখা যায় কি আমরা অনেকে আবার এখানে অনেক কিছু ব্যবহার করার চেষ্টা করি, যেমন থুতু, আবার দেখা যায় লুব্রিক্যান্ট, যেগুলো ব্যবহার করার চেষ্টা করি, এগুলো অনেক সাইড ইফেক্ট থাকে। দেখা যায় তখন যে বীর্যের যে চলাচল যে পথটা, সেটা স্বাভাবিকভাবে চলাচলে সেটাকে ব্যাহত করে, যার কারণে বাচ্চা ধারণের ক্ষমতা তখন কমে যায়। তাই লুব্রিক্যান্টগুলো আমরা কম ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে যে লুব্রিক্যান্টটা দেখানোর চেষ্টা করতেছি, যদি দেখেন গায়ের মধ্যে এই লেখাটা থাকে, তাহলে এই আপনারা এই ধরনের লুব্রিক্যান্ট ইউজ করলে আশা করি সমস্যার মধ্যে পড়বেন না। তো আমরা এই জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করবো। আমরা যদি চিত্রে আরও দেখার চেষ্টা করি, যে এই যে এখানে দেখতে পারতেছেন, সেটা হলো যে ডিম্বাণু, হ্যাঁ, যেটার সাথে বীর্য গ্যাসের মিলিত হচ্ছে। সেটা আসছে কোথায়? সেটা একটা পথ পার হয়ে সেটা জ্বরের মধ্যে আসতেছে। তাই আর যেখান দিয়ে পেনিসটা প্রবেশ করছে, যে এখান দিয়ে দেখতে পারতেছেন যে পেনিসটা প্রবেশ করতেছে, তার যখন বীর্য বের হবে, সেই ডিম্বাণুর সাথে একত্রে মিলিত হয়ে কি একটা প্রক্রিয়ার পর সেখানে একটা বাচ্চা কনসেপ্ট হবে। তাই এই ক্ষেত্রে আমাদের সঠিক নিয়মটা জানা খুবই জরুরি, যে কখন এবং কিভাবে করলে ভালো। অনেকেই চিন্তা করে যে কোমর নিচে বালিশ দিলে হয়তো খুব দ্রুত সম্ভাবনা থাকে, বা এরকম আরও কিছু মেথড আছে যেগুলো করলে হয়তো সম্ভাবনা বেশি থাকে। এগুলো আসলে করা বেশি জরুরি যে এরকম না, তবে এগুলো করলে হ্যাঁ সহায়ক হয়। আরেকটা বিষয় কি, যে যেরকম দেখলেন যে আমরা আমরা যদি সুন্নতি তরিকাও যদি দেখি, যে আমরা যখন সহবাস করবো, সহবাস করার পর অনেকক্ষণ সময় নিয়ে আমরা আমাদের বিবির উপর শুয়ে থাকার চেষ্টা করব। এতে করে কি, যে আমাদের বীর্যটা সেইখানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে সহজ হবে। আর যে বিষয়টা আমরা লক্ষ্য করার চেষ্টা করব, সেটা হলো আমরা ঘন ঘন সহবাস করার চেষ্টা করব। যেমন আমরা যদি একটা জরিপে দেখি, যারা প্রতিদিন সহবাস করে তাদের বাচ্চা ধারণ এর সম্ভাবনা থাকে হলো আপনার 37%, আর যারা একদিন পর পর করে তাদের থাকে হলো 33%। যারা এক সপ্তাহ পর পর সহবাস করে তাদের ক্ষেত্রে বাচ্চা ধারণের সম্ভাবনা থাকে হলো 15%। তাই এগুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব, যে আমরা প্রতিদিন যদি সেক্স করার চেষ্টা করি, তখন আমাদের বাচ্চা ধারণের সম্ভাবনা থাকতেছে বেশি। অনেকে এরকম চিন্তা করে যে ডেইলি যদি আমরা করি, তাহলে বীর্যটা এরকম পাতলা হয়ে যাচ্ছে, ঘন হইতেছে না। এরকম একটা জরিপে দেখা গিয়েছে যে এরকম প্রায় 60,000 এরকম স্যাম্পল নেওয়া হয়েছিল, 60 বা এরকম কিছু সামথিং এদিক সেদিক হইতে পারে। তো এইখানে জরিপের মধ্যে দেখা গেল কি, যে রেগুলার যারা এরকম সেক্স করতেছে এবং তাদের যে বীর্যের ঘনত্ব বা দেখা যাইতেছে, বা শুক্রাণুর সজীবতা দেখা যাইতেছে, যে কোনো ধরনের পার্থক্য আসে না, তারা তারা ঠিকই স্ট্রং থাকে। তাই এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা রেগুলার করার চেষ্টা করবেন, বা যদি না পারেন, সমস্যা হয়, তাহলে একদিন পর পর করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বেশি যেটা জানা জরুরি, সেটা হলো ফার্টাইল উইন্ডো, অর্থাৎ কোন সময় আমাদের ডিম্বাণু বের হওয়ার সময়টা। ওই সময় নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, আপনারা দেখেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, বা আপনারা নিজেও খুঁজে নেন যে গর্ভধারণের জন্য সঠিক মাধ্যম কি, বা কোন সময়
করা উচিত, ভিডিওটা আপনারা দেখতে পারেন। তখন দেখা যায় আপনাদের জন্য খুব সহজ হবে। তো এই স্টেপগুলো, মাধ্যমগুলো যদি আপনারা খেয়াল করেন, আমি যে জিনিসগুলো বললাম, যে কত যে বীর্যপাত হওয়ার পর একটু শুয়ে থাকবেন, তার উপরে আরেকটা হলো কি যে রেগুলার করার চেষ্টা করবেন, আর হলো যে কি যে এরকম লুব্রিকেন্ট বা থুতু এগুলো থেকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং স্বাভাবিকভাবে যদি তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেগুলো দেখার চেষ্টা করবেন, তার টেস্ট দিবেন। টেস্ট করার পর যদি সেগুলো ধরা পড়ে, আপনারা প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন, সেটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা, যার উপায়ের মাধ্যমে দেখা যাইতেছে কি যে আপনার বাচ্চা ধারণ ক্ষমতা আরও বেড়ে যাবে। এজন্য আপনার অবশ্যই সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে হবে। যারা এরকম অসাধু চিকিৎসক, যারা প্যাটেন্ট ট্রিটমেন্ট নেয়, তাদের থেকে দূরে থাকতে হবে। টোটালিটি অফ সিমটমস নিয়ে যারা ক্লাসিক্যাল ওয়েতে সিঙ্গেল রেমেডি বাছাই করে, তাদের স্বর্ণপূর্ণ হন। যারা প্যাটেন্ট মেডিসিন দেয়, জানে না কোন মেডিসিন দেওয়া লাগবে, সকল মেডিসিন একত্রে দিয়ে দিতেছে, এদের থেকে দূরে থাকবেন। আশা করি তখন আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করতে যদি চান, তাহলে ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক এবং আমার যে কমেন্ট বক্সে লিঙ্ক এবং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।